সবাইকে ম্যাথ মাস্তি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ট্যাট 1 অঙ্কের উপর 5টি খুব ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরছি। বইয়ের মূল্য প্রথমে 25% বৃদ্ধি করা হলো, তারপর 20% বৃদ্ধি করা হলো, তবে বইটির মূল্যের শতকরা হ্রাস বা বৃদ্ধি কত হবে? এটার জন্য আমি একটা নোট লিখে দিচ্ছি। এই নোটটা তোমাদের এই ধরনের অঙ্কগুলি সলভ করার জন্য সাহায্য করবে। আমি নোটটা দিয়ে দিচ্ছি, তারপর নোটটাকে একটু এক্সপ্লেইন করে দেবো। তাহলে এই ধরনের সমস্ত প্রবলেম এই নোটের মাধ্যমে তোমরা সলভ করতে পারবে। নোটটা লিখে নাও। কোনো জিনিসের মূল্য প্রথমে a% পরিবর্তন, এবং পরে b% পরিবর্তন করা হলে মোট পরিবর্তন হবে তাহলে আমরা বলছি কি কোনো একটি জিনিসের মূল্য প্রথমে a% তারপর b% যদি পরিবর্তন করা হয়, তাহলে মোট পরিবর্তন যেটা হবে এটা হচ্ছে a প্লাস b প্লাস ab বাই 100%। এখানে পরিবর্তন যেটা এটা হচ্ছে মূল্যের হ্রাস বা বৃদ্ধি। ঠিক আছে, কোনো জিনিসের মূল্য প্রথমে a% পরিবর্তন করা হলো, তারপর b% পরিবর্তন করা হলো। পরিবর্তন যেটা, এই পরিবর্তন মিন্স হচ্ছে মূল্যের পরিবর্তন বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? পরিবর্তন মানে হচ্ছে হ্রাস অথবা বৃদ্ধি। হ্রাসটা হচ্ছে মাইনাস, বৃদ্ধি যদি আসে তাহলে প্লাস। এই জিনিসটা এতটুকু মনে রাখো, তাহলে আমি এই প্রবলেমটা খুব সহজেই তোমরা সলভ করতে পারবে। কোনো জিনিসের মূল্য প্রথমে a% পরিবর্তন করা হলো, যদি বলে যে a% বৃদ্ধি করা হলো তাহলে প্লাস হবে, কেমন? আর যদি হ্রাস হয় তাহলে আসবে মাইনাস। পরিবর্তন মিন্স আমাদের এখানে পরিবর্তন মানে হচ্ছে হ্রাস অথবা বৃদ্ধি। তাহলে কোনো জিনিসের মূল্য প্রথমে a% পরিবর্তন করা হলো, তারপর b% পরিবর্তন করা হলো, তাহলে সর্বসাকুল্যে মোট কত পরিবর্তন হবে জিনিসটার মূল্যে, মানে হ্রাস অথবা বৃদ্ধি কত হবে। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা a প্লাস b বাই প্লাস ab বাই 100%। এখানে পরিবর্তন বলতে আমরা হ্রাস অথবা বৃদ্ধি বুঝি। যদি হ্রাস হয় তাহলে আমরা নেগেটিভ সাইন নেব, বৃদ্ধি যদি হয় তাহলে পজিটিভ সাইন নেব। সাইনগুলি কিভাবে নেব আমরা অঙ্কটার সাথে আলোচনা করব। একটি বইয়ের মূল্য প্রথমে 25% হ্রাস করা হলো, তাহলে 25% হ্রাস আমরা বলছিলাম কি হ্রাস মানে কি মাইনাস, তাহলে এটা হবে -25। আর বি তারপর 20% বৃদ্ধি করা হলো, বি বলছে 20% বৃদ্ধি করা হলো, বি ইকুয়াল টু 20%। বৃদ্ধি যেহেতু এটা আসবে প্লাস। এবার জিনিসটির মূল্যের হ্রাস অথবা বৃদ্ধি, এটার জন্য আমরা কি বের করব? আমাদের প্রথমে আমরা ক্যালকুলেশন বের করব a প্লাস বি প্লাস ab বাই 100%। এটা কি হয় দেখি। এবার এর মানটা পেয়ে গেছি আমরা কি -25, বি এর মানটা আমরা এখানে আমরা পার্সেন্ট দেব না, বি এর মানটা কি নিয়েছি +20 প্লাস ab এর মান হচ্ছে -25 ইন্টু বি হচ্ছে +20 ডিভাইডেড বাই 100%। এবার এটা চলে আসবে
-25 আর -20 হচ্ছে -5, এটা প্লাসে মাইনাসে চলে আসবে আমাদের মাইনাস, কেমন, এটা মাইনাস এটা প্লাস, এখানে হচ্ছে প্লাস, এটা আসবে মাইনাস, 0 0 ক্যান্সেল হবে, 2 দিয়ে 5 টাইমস, 5 দিয়ে 5 5 25, তো -5%, দিস ইকুয়াল টু -10%। ঠিক আছে, আমি কিন্তু যেটা বের করতে যাচ্ছি a প্লাস বি প্লাস এ বি বাই 100%, এটা বের করতে যাচ্ছি। এবার আমরা বলছিলাম যে হ্রাস যদি হয়, যেমন প্রথমে 25% হ্রাস করা হলো, বইটির মূল্য প্রথমে 25% হ্রাস করা হলো, তার মানে এর মান হচ্ছে -25, তারপর 20% বৃদ্ধি করা হলো, তার মানে বির মান হচ্ছে 20। আমি আমি যে কথাটা বলতে চাইছি যে এই প্রবলেমটা একটু মন দিয়ে শুনো তোমরা। এই প্রবলেমটা যদি মন দিয়ে শুনো তাহলে এই ধরনের 4টা টাইপের অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। এরপর আমি যখন অঙ্কগুলি করাবো ওই অঙ্কগুলিতে তোমরা নিজেরাই আনসার করতে পারবে। তার মানে প্রথম প্রশ্নটা একটু মন দিয়ে শুনো, তাহলে বাকি প্রশ্নগুলি নিজেরা সলভ করতে পারবে। তো আমি বলছিলাম যে এখানে যে নোটটা দিয়ে দিয়েছিলাম, এখানে পরিবর্তন মান হচ্ছে হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে, নোটটা অবশ্যই লিখে নেবে। তো প্রশ্নটা বলছে একটা বইয়ের মূল্য প্রথমে 25% হ্রাস করা হলো, তার মানে এর মান হচ্ছে -25। তারপর এই বইয়ের মূল্যটা 25% হ্রাস করার পর যে মূল্য হলো ওই মূল্যের উপর 20% বৃদ্ধি করা হলো, বৃদ্ধি হলে প্লাস, তাহলে বি এর মানটা 20 বের করা প্লাস 20 হলো। এবার আমরা কি করব, a প্লাস বি প্লাস এ বি বাই 100 এটার ক্যালকুলেশন করব। আমি জানি না যে বইয়ের মূল্য হ্রাস হলো না বৃদ্ধি হলো, এই যে প্রথমে 25% কমানো হলো, পরে 20% বাড়ানো হলো, এই কার্য করার পর আমার বইয়ের মূল্যে হ্রাস হবে না বৃদ্ধি হবে এটা আমরা জানি না। তো আমরা কি করলাম, এটার জন্য a প্লাস বি প্লাস এ বি বাই 100 বের করলাম। বের করার পর দেখা গেল যে রেজাল্ট আসছে -10%। তাহলে তার মানে আমার মাইনাস মানে কি বলছিলাম আমরা, হ্রাস, আর প্লাস যদি আসে তাহলে বৃদ্ধি। তাহলে রেজাল্ট যেহেতু মাইনাস এলো, তাহলে আমার সর্বসাকুল্যে যে পরিবর্তন হবে এটা হবে হ্রাস। তাহলে আমার এই ইয়ের পর এই যে আমরা দুইবার পরিবর্তন করলাম, একবার বৃদ্ধি করলাম, একবার হ্রাস করলাম, একবার বৃদ্ধি করলাম, এর ফলে বইটির মূল্যের শতকরা বা হ্রাস বা বৃদ্ধি কত হবে, তাহলে বইটির মূল্যের শতকরা হ্রাস হবে না বৃদ্ধি হবে, আমরা -10%, মাইনাস মানে হচ্ছে হ্রাস, তাহলে বইটির মূল্যের শতকরা হ্রাস, বইটার মূল্যের এবার আলটিমেট হ্রাস যেটা, তাহলে এটা আসবে বইটির যেহেতু মাইনাস, এটা আসবে হ্রাস, বইটির মূল্যের শতকরা হ্রাস হবে 10%। বই ক্লাসের প্রথম প্রশ্ন যেটা বলছে a এর 20% ইকুয়াল টু বি এর 30% ইকুয়াল টু সি এর 1/6 হয়, তবে a is to b is to c কত হবে। আবারও বলছি যে কেউ যদি আমার আগে আনসার বের করে নিতে পারো তাহলে অবশ্যই আনসার সেন্ড করবে। তাহলে বলছি a এর 20% ইকুয়াল টু বি এর 30% ইকুয়াল টু সি এর 1/6, और a এর 20% মানে হচ্ছে a ইন্টু 20। আমি বিশ্বজিৎ নাথের কাছ থেকে আনসার পেয়ে গেছি, জয়দেব সেল এবং সত্যজিৎ দাস গুড ইভিনিং। তো a 20% মানে হচ্ছে 20/100 ইকুয়াল টু বি এর মানে হচ্ছে b ইন্টু 30/100 ইকুয়াল টু সি এর 1/6 মানে হচ্ছে এর মানে হচ্ছে ইন্টু সি ইন্টু 1/6। এখান থেকে আমাদের এটা হবে 5, 20 দিয়ে 100কে ক্যান্সেল করলে পরে এখানে 0 0 ক্যান্সেল হবে, আর আমরা পাবো a/5 ইকুয়াল টু 3b/10 ইকুয়াল টু c/6। ঠিক আছে, এতটুকু করার পর আমরা আমাদের অনুপাত যদি বের করতে হয়, এই অঙ্ক থেকে যদি আমাদের a is to b is to c বের করতে হয়, তাহলে ভগ্নাংশের উপরেই শুধুমাত্র আমাদের কি থাকতে হবে, a b c। তাহলে প্রথমটাতে শুধু a আছে, তার মানে আমাদের কোনো প্রবলেম নেই, তার মানে a/5
5। তারপরেরটা দেখো 3b, তার মানে আমার এখানে শুধু বি রাখতে হবে, এই 3টাকে নিচে নিয়ে যেতে হবে। 3টাকে যদি নিচে নেওয়া যায়, এটা নিচের যে পার্টটা আছে 10, তারও নিচে চলে যাবে এই 3টা। দিস ইকুয়াল টু c/6। তার মানে আমরা a/5, b/10/3, c/6 পেয়ে গেলাম। এবার আমাদের এখান থেকে আমরা a/b/c যেটা লিখবো, এটা হচ্ছে a এর নিচের পার্টটা আসবে 5, b এর নিচের পার্টটা আসবে 10/3, 10/3, c এর নিচের পার্টটা আসবে অনলি 6। ঠিক আছে, এবার আমরা প্রথমটাতে 5, দ্বিতীয়টাতে 10/3, পরেরটাতে 6। এখানে ভগ্নাংশ একটাতে রয়ে গেছে মিডল পার্টটা, এবং তার নিচে রয়ে গেছে 3। তার মানে এই 3টা ওঠানোর জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটাকে আমাদের 3 দ্বারা ইন্টু করবো। 3টা দ্বারা যদি ইন্টু করি, প্রথমটা 3 × 5 হয়ে যাবে 15, পরেরটাকে যদি 3 দ্বারা ইন্টু করি, 3 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 10, আর থার্ড টার্মকেও 3 দ্বারা যখন ইন্টু করবো, 3 × 6 = 18। তার মানে আমার এটা আসবে 15:10:18। এই হচ্ছে আমাদের a/b/c। এই প্রশ্নের আনসার আমি বিশ্বজিৎ নাথ এবং জয়দীপ শীল, তোমাদের দুজনের কাছ থেকে আমি এই প্রশ্নের আনসার পেয়ে গেছি। ভেরি গুড। যদি কারোর বুঝতে অসুবিধা থাকে, আশা করি এই জায়গাতে কোনো রকমের প্রবলেম হবে না। যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই রিপিট লিখে পাঠাবে। আমি আরেকবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। a এর 20%, a × 20% মানে হচ্ছে 1/100, 20/100, b × 30/100, 30% ছিল, c এর 1/6 ছিল, c × 1/6 ছিল। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই a/5 = 3b/10 = c/6। এবার a/b/c বের করতে গেলে আমাদের মনে রাখতে হবে ভগ্নাংশের উপরে শুধু a, b, c থাকবে, তার সাথে আর কোনো টার্ম থাকতে পারবে না। প্রথম টার্মটার মধ্যে উপরে শুধু a ছিল, ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। দ্বিতীয় টার্মটার মধ্যে 3b ছিল, b এর সাথে 3 ছিল, এই 3টাকে সরাতে হবে। 3টাকে যদি সরাতে হয় তাহলে আমি এই 3টাকে নিয়ে যাব 10 এর নিচে, তার মানে হচ্ছে 10 এর নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গেলে এটা 10 এরও নিচে চলে আসবে 3টা। তারপরে আমরা c/6, তো c/6ই রয়ে গেল। এরপর আমাদের যেটা হবে a/b/c হচ্ছে এর নিচের যে পার্টটা থাকবে এটা চলে আসবে ডাইরেক্টলি, b এর নিচের যে পার্টটা ছিল এটা ডাইরেক্টলি নিচে চলে আসবে, c এর নিচের যে পার্টটা ছিল এটা ডাইরেক্টলি আমরা নিচে নিয়ে যাব। এবার এখান থেকে আমরা a/b/c যেটা পেয়ে যায় 15:10:18। এইভাবেও করতে পারো। আর যদি কেউ মনে করো এই জায়গা থেকে চেঞ্জ করে দেবে, যদি কেউ মনে করো যে অথবা দিয়ে আমি বললাম যে এই যে স্টেপটা, এই স্টেপ থেকে কেউ চেঞ্জ করে দিতে পারো। আমার b/3 এর সাথে শুধুমাত্র b এর সাথে শুধুমাত্র 3 আছে, তা আমি 3 দিয়ে ভাগ যদি করি তাহলে এখান থেকে আমাদের 3 ক্যান্সেল হয়ে যাবে। আমি অর দিয়ে বলছি ক্যালকুলেশনটা, অনেকে অনেক রকমভাবে করতে পারো। তাহলে 3 দিয়ে ভাগ মানে হচ্ছে নিচে 3 দ্বারা ইন্টু করা, তার মানে এটা নিচে 3 দ্বারা ইন্টু করলে 15 আসবে, আর এটা আসবে নিচে 3 দ্বারা ইন্টু করলে 3 ক্যান্সেল হয়ে যাবে, b/10 = চলে আসবে c নিচে 3 দ্বারা ইন্টু করলে 18। তো এখান থেকে a/b/c আসবে 15:10:18। যার যেটা ভালো লাগে এটা এই প্রসেসে গেলে একটু মানে কয়েকটা স্টেপ কমে যাবে, আর এইভাবেও করতে পারো বা এটাতেও করতে পারো। এটাতে করলে পরে আমরা 3b ছিল, 3 দিয়ে প্রত্যেকটা টার্মের মধ্যে ভাগ করে দেবো। ভাগ করা মানে নিচে ইন্টু করা, তার মানে নিচে 3 × 5 15, নিচে 3 দিয়ে যদি ইন্টু করি 3 ক্যান্সেল হয়ে যাবে এখানে, আর এটার মধ্যে নিচে 3 দ্বারা ইন্টু করলে 3 × 6 18। ওকে, এই দুটো প্রসেসের মধ্যে যার যেটা ভালো লাগে ওই প্রসেসেই করবে। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 9-4, মানে গসাগু হচ্ছে 12, লসাগু হচ্ছে 9-4। তবে এরকম সম্ভাব্য কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? বলছে এরকম কত জোড়া সংখ্যা পাওয়া যাবে যাদের গসাগু হবে 12 এবং লসাগু হবে 9-4। এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা সরাসরি কি করব, সংখ্যা দুটোকে আমরা ধরে নেব গসাগু, যেটা গসাগু ইন্টু এক্স, গসাগু ছিল 12x আর আরেকটা হবে 12y। তো সংখ্যা দুটি গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে দুটো সংখ্যার গসাগু যদি 12 হয়, তার মানে হচ্ছে এই গসাগু 12 দিয়ে সংখ্যা দুটোকেই ভাগ যাবে, মানে সংখ্যা দুটি হবে 12 এর মাল্টিপল, 12 এর গুণিতক। তাহলে 12 এর গুণিতক মানে কি? 12 × x,
আর একটা 12-এর গুণিতক মানে কি 12 ইন্টু ওয়াই। এই কারণে আমরা সংখ্যা দুটিকে ধরতে পারি গসাগু যদি দেওয়া থাকে, সংখ্যা দুটিকে আমরা গসাগু ইন্টু এক্স আর একটা গসাগু ইন্টু ওয়াই ধরতে পারি। এইখানে কন্ডিশন হচ্ছে এক্স এবং ওয়াই যেটা, এটা পরস্পর মৌলিক হবে। এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক আমরা সংখ্যা যখন আলোচনা করেছিলাম, সংখ্যা নিয়ে মানে সংখ্যার চ্যাপ্টারটা যখন আলোচনা করেছিলাম, ওইখানে পরস্পর মৌলিকের উপর একটা ডিটেলস ভিডিও আমি বানিয়েছিলাম। যদি কারোর অসুবিধা থাকে তাহলে সংখ্যা নাম্বার সিস্টেমের চ্যাপ্টারটা দেখবে, ওইখানে পরস্পর মৌলিকের উপর একটা ভিডিও তৈরি করা আছে। তো পরস্পর মৌলিক মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকতে পারবে না। সাপোজ আমি 2 আর 9 নিলাম, তো বা 4 আর 9 নিলাম, 4 মৌলিক না, 9ও মৌলিক না, কিন্তু 4 আর 9 যখন নেব তারা কিন্তু পরস্পর মৌলিক হবে, কারণ 4 আর 9 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। 1 বাদ দিয়ে আর কোনো কমন ফ্যাক্টর নেই। 1 বাদ দিয়ে যদি এমন দুটো সংখ্যা পাওয়া যায় যাদের কোনো কমন ফ্যাক্টর না থাকে, মানে সাধারণ উৎপাদক না থাকে, তখন তাদেরকে আমরা পরস্পর মৌলিক বলি। তো সংখ্যা দুটো হচ্ছে 12x 12y। এবার লসাগু বলছে 9 to 4। এবার আমরা এই দুটো সংখ্যা ধরার পর আমরা কি জানি যে দুটো সংখ্যার গুণফল, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 12x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 12y, তার মানে 12x ইন্টু 12y সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কি হয়ে যাবে? সংখ্যা দুটির গুণফল মানে কি ছিল আমাদের? লসাগু ইন্টু গসাগু। গসাগু ছিল 12 ইন্টু লসাগু ছিল 9 to 4। ঠিক আছে, সংখ্যা দুটির গসাগু ছিল 12 আর লসাগু ছিল 9 to 4। এবার এদিকের থেকে আমরা একটা 12কে ক্যান্সেল করে দিতে পারি। আর কি থাকবে? এক্স ওয়াই ইকুয়াল টু 9 to 4 বাই 12। তো এবার 9 to 4 এটাকে আমরা 12 দিয়ে আমাদের ডিভাইড করতে হবে। তো 12 দ্বারা যদি আমরা ডিভাইড করতে চাই, আমরা 3 দিয়ে ক্যান্সেল করে দিই। 3 4 আর 12, 3 দিয়ে 3 3 9, 0 3 8 24, আর 4 দিয়ে 4 7 28, 4 7। দ্যাট মিনস এক্স ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে যাব ক্যান্সেল করার পর 77 পেয়ে যাব। এবার আমাদের বলছে কি এক্স ওয়াই হচ্ছে পরস্পর মৌলিক। এক্স ওয়াই হচ্ছে আমাদের পরস্পর মৌলিক, তার মানে আমাদের এক্স ওয়াই পরস্পর মৌলিক। তো এক্স ওয়াইটা আমরা কি পেলাম? এক্স ওয়াই ইকুয়াল টু 77। তার মানে আমাদের কি করতে হবে? এই যে এক্স ওয়াই ইকুয়াল টু 77, এই 77-এর এমন উৎপাদক বের করতে হবে, এই 77-এর এমন উৎপাদক বের করতে হবে যারা পরস্পর মৌলিক হবে, মানে মিউচুয়াল প্রাইম হবে, এবং তাদের গুণফল হবে 77। তার মানে এরকম একটা সংখ্যা যদি 1 আর যদি 77 নেই, 1 আর 77 এক জোড়া সংখ্যা নিলাম, তো 1 ইন্টু 77 যদি করি 77 পাবো, আর 1 আর 77-এর মধ্যে 1 বাদ দিয়ে আর কোনো সাধারণ উৎপাদক নেই। তার মানে এরকম একটা পেয়ার তৈরি করতে পারলাম। আরেকটা কি নিতে পারি? 7 আর হচ্ছে 11। তো 77-এর দুটো উৎপাদক 7 আর 11, 77কে আমরা এমন দুটো সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করতে হবে যারা পরস্পর মৌলিক। ঠিক আছে, তো একটা হচ্ছে 1 আর 77, আর একটা হচ্ছে 7 আর 11। 7 ইন্টু 11 যদি করি 77 হবে, 7 আর 11 হচ্ছে পরস্পর মৌলিক। আর সম্ভব হবে না 77-এর এমন দুটো সংখ্যা আর পাবো না যাদের গুণ করলে পরে 77 আসবে, তারা পরস্পর মৌলিক হবে। তার মানে সম্ভাব্য জোড়া কয়টা পেলাম আমরা? 1 7 হতে পারে, আর হচ্ছে 7 11 হতে পারে। তার মানে আমাদের আনসার হবে সম্ভাব্য জোড়ের সংখ্যা যেটা আসবে, এটা হচ্ছে 2। সম্ভাব্য জোড় হবে, সম্ভাব্য সংখ্যার হবে আমাদের দুটি, সম্ভাব্য সংখ্যার জোড়া হবে দুটি। এ একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, বি 12 দিনে সম্পন্ন করে, তারা একত্রে কাজটি শুরু করলো, কিন্তু বি কাজটি শেষ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে চলে গেল। সম্পূর্ণ কাজটি কত দিনে সম্পন্ন হচ্ছে? এখানে এ এবং বি একটি কাজ 18 দিনে এবং 12 দিনে সম্পন্ন করে। ধরো আমাদের যদি আমরা গ্রাফিক্যালি যদি বোঝানোর চেষ্টা করি, এ এবং বি একটি কাজ এ 18 দিনে, বি 12 দিনে সম্পন্ন করে, তারা একত্রে কাজটি শুরু করলো। এ বি একত্রে, এ প্লাস বি একত্রে কাজটি শুরু করলো। কাজটি শুরু করার পর সে কতদিন কাজ করলো? কাজটি শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে কিন্তু
বি কাজ শেষ হওয়ার 3 দিন আগে কাজ সেরে চলে গেল। এবার এই যে শেষ 3 দিন, এখানে 3 ডেজ, লাস্ট 3 ডেজ, লাস্ট 3 দিন আগে এখান থেকে কাজ সেরে বি চলে গেল, বি চলে গেল। ঠিক আছে, তাহলে এই লাস্ট 3 দিনের কাজ কে করলো? এ। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। শেষ 3 দিনের কাজ করলো কে? এ। বি চলে গেল 3 দিন আগে, তাহলে বি শেষ 3 দিনের কাজ এ করলো। আর এর আগের অংশের কাজটা কে করলো? এ এবং বি। তাহলে আমাদের সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে? তার মানে এ বি প্রথম দিকে কতদিন কাজ করলো, এটা আমাদের মূল বিষয়। এ বি প্রথম দিকে কতদিন কাজ করলো, আর শেষ দিকে তো 3 দিন। তাহলে প্রথম দিকে এ বি যতদিন কাজ করলো এটার সাথে আমি +3 করব, এটা হবে আমাদের মোট সময় সম্পূর্ণ কাজটা করার জন্য। তো লাস্ট 3 ডেজ কাজ করলো আমাদেরকে এ। এই জায়গাটা মনে রাখতে হবে। আমি অঙ্কটা শুরু করছি, ওই জায়গাতে আমাদের একটু আলোচনা করতে হবে, এই জায়গাটা আমাদের লাগবে। তো আমাদের বলছে কি, এ 18 দিনে কাজটি সম্পন্ন করে, বি 12 দিনে সম্পন্ন করে। তার মানে 18 আর 12 লসাগু হবে 36। 18 দুগুণে 36, 3 12 36। এটা হচ্ছে আমাদের মোট কার্য, এটা হচ্ছে আমাদের দক্ষতা। এবার আমাদের বলছে কি, আমাদের কাজ অঙ্কটা কিন্তু এবার পেছনের দিকে থেকে শুরু হবে। শেষ 3 দিন, কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেল। আমাদের অঙ্কটা রিভার্স পেছনের দিক থেকে আমরা করতে শুরু করব, কারণ আমাদের সামনের দিকে কিছুই জানা নেই। এ বি প্রথম দিকে কতদিন কাজ করলো, কতটুকু কাজ করলো, এটা আমাদের জানা নেই। বলছে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেল। তাহলে বি যদি 3 দিন আগে চলে যায়, শেষ 3 দিনের কাজ কে করলো? এ। তার মানে এ 3 দিনে কতটুকু কাজ করলো এটা আমরা বের করতে পারবো। তার মানে তাহলে আমাদের এ এর দক্ষতা লাগবে, এ এর দক্ষতা হচ্ছে 2। তো এ শেষ 3 দিন একা কাজ করে, তাহলে এ 3 দিনে কাজ করে, এ 3 দিনে কতটুকু কাজ করবে? দিস ইকুয়াল টু 3, 3 দিন, আর তার দক্ষতা হচ্ছে 2, 3 × 2, তার মানে হচ্ছে 6 ইউনিট কাজ এ 3 দিনে কমপ্লিট করে। তো এ 3 দিনে 6 ইউনিট কাজ কমপ্লিট করলো। তার মানে আমরা যদি প্রথম জায়গাটাতে যাই, তাহলে এ এই 3 দিনে সে এই 3 দিনে 6 ইউনিট কাজ কমপ্লিট করলো। তাহলে অবশিষ্ট যে কাজটা, এটা কারা করলো? এ এবং বি। প্রথম দিকে এ এবং বি অবশিষ্ট কাজটা করলো। তার মানে অবশিষ্ট কাজটা আমাদের বের করতে হবে। অবশিষ্ট কাজ কতটুকু রইল? এ প্লাস বি এই কাজটা করতে কতটুকু সময় লাগলো এটা বের করতে হবে। তাই এ প্লাস বি এর জন্য সময় বের করতে গেলে অবশিষ্ট কাজ ডিভাইডেড বাই এ প্লাস বি এর দক্ষতা, মানে অবশিষ্ট কাজ ডিভাইডেড বাই এ প্লাস বি এর দক্ষতা যদি বের করি, তাহলে এ বি প্রথম দিকে কতদিন কাজ করলো এই সময়টা আমাদের বেরিয়ে যাবে। এই সময়টার সাথে +3 করলে আমাদের মোট সময় আমরা পেয়ে যাব। আমরা তার মানে এ বি 3 দিনে কাজ করে 6 ইউনিট। তার মানে অবশিষ্ট কাজ আমাদের বের করতে হবে। অবশিষ্ট কাজ ইকুয়াল টু মোট কার্য ছিল 36 ইউনিট, এ লাস্ট 3 দিনে কাজ করলো 6 ইউনিট, তার মানে অবশিষ্ট কাজ হচ্ছে 30 ইউনিট। এই 30 ইউনিট কাজ মানে অবশিষ্ট এই 30 ইউনিট কাজ কারা করলো? এ এবং বি। তার মানে আমার এ এবং বি এর দক্ষতা লাগবে, এ প্লাস বি এর দক্ষতা। এর দক্ষতা হচ্ছে 2, বি এর দক্ষতা হচ্ছে 3। তার মানে এ প্লাস বি এর দক্ষতা হবে, এ প্লাস বি এর দক্ষতা দাঁড়াবে আমাদের 3 + 2 দ্যাটস ইকুয়াল টু 5। তা এই অবশিষ্ট কাজটা এ এবং বি এর করতে, কাজটা সম্পন্ন করতে সময় লাগলো কত? এ বি প্রথমে এই 30 ইউনিট কাজ সম্পন্ন করেছিল, তাহলে 30 ইউনিট কাজ করতে এ বির সময় লাগবে কার্য বাই দক্ষতা 30/5, দিস ইকুয়াল টু 6 দিন। তাহলে মোট সময় কাজটা সম্পন্ন করতে মোট সময় কত লাগবে? তাহলে প্রথম দিকে এ বি 6 দিন কাজ করলো, লাস্টে 3 দিন এ একা কাজ করলো, তাহলে সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে আমাদের সময় লাগলো 6 + 3 = 9 দিন। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। তো কোয়েশ্চেন নাম্বার 12টা বলছে 2^31 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 5 দিয়ে যখন আমরা ভাগ করি, ভাগশেষ হচ্ছে একক স্থানীয় অঙ্কটার উপর নির্ভর করে, একক স্থানীয় সংখ্যাটার একক স্থানের অঙ্কটার উপর নির্ভর করে ভাগশেষটা কত হবে।
তো একক স্থানের অঙ্কগুলো আমাদের কি কি হতে পারে? 10টা ডিজিটে থাকে, 0 1 2 3 4 5 6 7 8 9। এই 10টা ডিজিট দ্বারা একক স্থান, যে কোনো সংখ্যার একক স্থানে এই 10টা ডিজিট থাকে। এর মধ্যে 0 1 2 3 4 এই চারটাকে আমি একটা ভাগ করলাম, 6 7 8 9 এটাকে একটা গ্রুপে করলাম, 5 তো আমি আলাদা করলাম। আচ্ছা, 0 প্রয়োজন নেই, আমি 1 থেকে 4 পর্যন্তকে একটা গ্রুপে করলাম, একটা গ্রুপে রাখলাম 1 to 4 পর্যন্ত, আর একটা গ্রুপে রাখলাম 6 to 9 পর্যন্ত। ঠিক আছে? এবার কোনো সংখ্যার একক স্থানে যদি 1 থেকে 4 পর্যন্ত থাকে, ওই সংখ্যাগুলিকে যখন আমরা 5 দ্বারা ভাগ করি তখন ভাগশেষ এই একক স্থানের অঙ্কগুলিই থাকবে। ফর এক্সাম্পল, আমরা সাপোজ ধরলাম যে 531, এটাকে যদি আমি 5 দ্বারা ডিভাইড করি, আমি ডিভাইড না করে বলতে পারবো তার একক স্থানে যেহেতু 1 আছে, ভাগশেষ হবে 1। যেমন ধরো আরেকটা সংখ্যা যদি নেই, আমি 563, এটাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা একক স্থানে 3 থাকাতে আমরা বলতে পারি এটার ভাগশেষ হবে 3। আরেকটা উদাহরণ নিলাম আমরা 982, এটাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে একক স্থানে 2 আছে, তার মানে এটার ভাগশেষ দাঁড়াবে 2। তার মানে কোনো সংখ্যাকে যখন 5 দ্বারা ভাগ করা হয় তো একক স্থানের অঙ্কগুলি যদি 1 to 5 পর্যন্ত 1 to 4 পর্যন্ত হয়, মানে 5-এর থেকে ছোট হয়, তাহলে একক স্থানে যে সংখ্যাটা থাকবে সেইটাই হবে তার ভাগশেষ। আর যদি একক স্থানের অঙ্কগুলি 5-এর বড় হয়, মানে 6 7 8 9 এগুলির মধ্যে থাকে, তাহলে আমাদের সাপোজ ধরো আমি 16 নিলাম, 16কে যখন আমি 5 দ্বারা ভাগ করব, 3 5 15, ভাগশেষ চলে আসবে 1। এইসব ক্ষেত্রে কি হয়, 5-এর থেকে যদি বড় হয় একক স্থানের অঙ্কটা, তখন ভাগশেষ পাওয়ার জন্য আমাদের একক স্থানের অঙ্ক থেকে 5টাকে মাইনাস করতে হয়। যেমন এখানে 6 - 5, যেমন এই জায়গাটাতে আমরা 6 - 5 যদি করি তাহলে ভাগশেষ পাবো 1। তো একই রকমভাবে একক স্থানে যদি 7 থাকে, যেমন ধরো 8 5 7, এই নাম্বারটা যদি থাকে তো 5 দ্বারা ভাগশেষ করলে আমরা কি পাবো? 7, যেহেতু একক স্থানে 7 - 5 দিস ইকুয়াল টু 2। তার মানে আমরা কোনো একটা সংখ্যাকে যখন 5 দ্বারা ভাগ করি, একক স্থানের অঙ্কটা যদি জানা থাকে তাহলে আমরা ভাগশেষটা বলে দিতে পারি। তো 5 6 7 8 9 মানে একক স্থানের অঙ্কটা যদি 5-এর থেকে বড় হয়, যেমন ধরো 868, তখন আমাদের ভাগশেষ হবে, একক স্থানের অঙ্কটা হচ্ছে 5-এর থেকে বড়, তখন ভাগশেষ হবে আমাদের 8 - 5 দিস ইকুয়াল টু 3। অর্থাৎ কোনো একটা সংখ্যার একক স্থানের অঙ্কগুলো যদি 5-এর থেকে ছোট হয়, দ্যাট মিনস 1 to 4 থাকে, তাহলে ওই সংখ্যাটা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ একক স্থানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে ভাগশেষ। আর 5-এর থেকে যদি বড় হয়, 6 7 8 9 এই ধরনের সংখ্যা যদি থাকে, তাহলে ভাগশেষ হবে আমাদের ওই সংখ্যাটার থেকে একক স্থানে অঙ্কটা যদি 5-এর থেকে বড় হয়, 6 7 8 9, তখন আমরা ওই অঙ্কগুলির থেকে 5 মাইনাস করে দেব। 8 থাকলে 8 - 5, ভাগশেষ হবে 3। একক স্থানে যদি 9 থাকে, ভাগশেষ হবে 9 - 5 ইকুয়াল টু 4। আর যদি একক স্থানে 0 আর 5 থাকে, এই দুটো সংখ্যা যদি থাকে তাহলে 5 দ্বারা ভাগ করলে 0 যে যদি থাকে তাহলে এটা 5 দিয়ে ভাগ মিলবে। একক স্থানে যদি 5 থাকে, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগ মিলে যাবে। তার মানে ওই দুই ক্ষেত্রে ভাগশেষ হবে 0। এই যে কথাগুলি বললাম, এগুলি যারাই লাইভ ক্লাসে আসো তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা? যদি এই কথাগুলি ক্লিয়ার হয়ে যায়, আমি নেক্সট স্টেপটা ইজিলি তোমাদের বোঝাতে পারবো। এই পর্যন্ত আমি যে কথাগুলি বললাম এগুলি তোমাদের ক্লিয়ার হলো কিনা? আর যদি রিপিট করার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই রিপিট লিখে পাঠাবে, আমি রিপিট করে দেব। রুম্পা বণিক, ক্লিয়ার। প্রত্যেকের কাছ থেকে আমি জানতে চাইবো তোমাদের অপিনিয়ন, কারণ তোমাদের যেহেতু আমি লাইভ ক্লাসে আসি, তোমাদের সাথে আমার ইন্টারাকশনটার উপর ডিপেন্ড করবে আমাদের ক্লাসের সফলতা। অনুতমা দেবনাথ, ক্লিয়ার। তো প্রত্যেকেই নিজের যদি ক্লিয়ার হয় তাহলেই ক্লিয়ার লিখে পাঠাবে, আর যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু রিপিট লিখে পাঠাবে। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। যাই হোক, তোমাদের সবার এতটুকু পার্ট আমার ক্লিয়ার হয়ে গেল। এবার আমি নেক্সট স্টেপে চলে আসি। জয়দীপ শীল, সত্যজিৎ দাস, অলোক শীল,
নেজিয়াল ত্রিপুরা, অনুতমা দেবনাথ, রুম্পা বণিক সবারই ক্লিয়ার। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, আমি এইবার এই প্রবলেমটার নেক্সট স্টেপে চলে যাব। ঠিক আছে, অপূর্বনাথ ক্লিয়ার, জয়দীপ সিল ক্লিয়ার, ভেরি গুড। এবার আমরা আমাদের নেক্সট স্টেপ যেটা, নেক্সট স্টেপে আমাদের তার মানে আমাদের কি করতে হবে, আমাদের অঙ্কটা দেখো, অঙ্কটা কি বলছিল, বিশ্বজিৎ নম ক্লিয়ার। আমাদের অঙ্কটা বলছিল 2^31 কে আমরা 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে পরে ভাগশেষ কত হবে। তা আমি বলছিলাম যে 5 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করি, এটা হচ্ছে ইউনিট ডিজিট, মানে একক স্থানের উপর ডিপেন্ড করে। একক স্থানের সংখ্যাটা যদি 5-এর থেকে ছোট হয়, মানে 1 2 3 4 যদি হয়, তাহলে ভাগশেষ ওই একক স্থানের সংখ্যাটাই থাকবে। আর একক স্থানের অঙ্কটা যদি 5-এর থেকে বড় হয়, 6 7 8 9 হয়, তাহলে ভাগশেষ ওই বড় সংখ্যাটার থেকে আমরা 5কে মাইনাস করে দেব, তাহলে আমরা ভাগশেষ পেয়ে যাব। তার মানে যেহেতু আমাদের 2^31 কে আমরা 5 দিয়ে ভাগ করতে যাচ্ছি, তার মানে আমার এই 2^31 এর সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটা কত হবে, এটা বের করতে পারলেই আমাদের ভাগশেষ বেরিয়ে যাবে। তার মানে 2^31 সমস্ত বড় সংখ্যাটা আমার লাগবে না, লাগবে শুধু কি 2^31 সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটা কত হবে। এটা যদি জানতে পারি, তাহলে আমি ভাগশেষটা বের করে নিতে পারবো। এবার দেখা যাক 2^31 যেটা, তার একক স্থানের অঙ্কটা আমরা বের করতে পারি কি না। এবার একক স্থান বের করতে গেলে এই জায়গাটা আরেকটু মনোযোগ দিয়ে দেখবে। 2^31 একক স্থান বের করতে গেলে যদি পাওয়ার থাকে, তাহলে আমাদের একক স্থান বের করার জন্য আমাদের যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হয়, তার মানে হচ্ছে আমরা 2^31 কে ক্রমান্বয়ে গুণ করার পর এমন একটা সংখ্যা বের করতে হবে, এমন একটা সংখ্যা আসবে যাদের একক স্থানে, যেমন ধরো 1, একক স্থানে যদি 1 আসে, 1 × 1 = 1। তো যে কোনো সংখ্যার একক স্থানে যদি 1 চলে আসে, এটাকে যতবার ইনটু করবে একক স্থানে 1ই পাবে। আরেকটা হচ্ছে 6 × 6 36, মানে এটাকে যতবার ইনটু করবে একক স্থানে 6 আসবে। আমার আগের সংখ্যাগুলি কি আমি জানি না, কিন্তু আমি যদি একক স্থানে যদি 6 আনতে পারি, তাহলে 6টাকে আমি যতবার ইনটু করব একক স্থানে 6 আসবে। আবার একক স্থানে যদি আমি 1 আনতে পারি, তাহলে আমি যতবার ইনটু করব ততবার একক স্থানে 1 আসবে। আর কি হতে পারে, 5 যদি একক স্থানে চলে আসে, তাহলে 5 × 5 যতবার ইনটু করব একক স্থানে আমাদের 5 আসবে। তো এই ধরনের তিনটা সংখ্যায় আমরা পাই, 1 6 আর 5। আর 3 3 9 হয় না, 4 4 16 হয় না, 5 5 20, 7 7 49 হয় না, 8 8 64 আর হয় না। আরেকটা হচ্ছে 9 9 9 81। ওকে, ঠিক আছে। তো এই জায়গাটা আমি কতগুলি স্টেপে এই অঙ্কটাকে যখন করতে যাচ্ছি, কতগুলি স্টেপে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। দেখো আমরা কতগুলি ডিজিট, দেখো 1 একক স্থান, আমি ইউনিট প্লেস ডিজিট, ইউনিট প্লেসে যদি একক স্থান মানে হচ্ছে ইউনিট প্লেসে যদি 1 থাকে, ওই সংখ্যাটা যতই হোক যতবার ইনটু করো ইউনিট প্লেসটা 1-এ আসবে। ইউনিট প্লেসে যদি 6 হয়, তার মানে আমি এই সংখ্যাটাকে যতবার ইনটু করি, 6 × 6 করলাম, যত ইনটু করো ইউনিট প্লেসটা 6 হবে। ইউনিট প্লেসটা যদি 5 হয়, এটাকে যতবার ইনটু করো আমার আগের সংখ্যাগুলি যাই হোক ইউনিট প্লেসটা 5 হবে। তার মানে আমাদের প্রবলেমটা সলভ করার জন্য আমাদের প্রয়োজন ছিল ইউনিট প্লেস বা একক স্থানটা। একক স্থান যদি 5-এর থেকে ছোট হয় সেম থাকবে, মানে 1 2 3 4। আর 5-এর থেকে যদি বড় হয়, তাহলে ওই সংখ্যাটা থেকে 5 মাইনাস করব। ঠিক আছে, এই হচ্ছিল আমাদের ট্রিক্স। এবার একক স্থান বের করার জন্য আরেকটা ট্রিক্স বলছি কি, কোনো সংখ্যার একক স্থানে যদি 1 থাকে, এটাকে যতবার ইনটু করো 1-ই আসবে। একক স্থানে যদি 6 থাকে, এটাকে যতবার ইনটু করো একক স্থানে 6 চলে আসবে। একক স্থানে যদি 5 থাকে, এটাকে যতবার ইনটু করো একক স্থানে 5 চলে আসবে। এইবার এই ধরনের সংখ্যা 2^31, এই ধরনের সংখ্যাকে যখন আমরা করব, মানে সিম্পলিফাই করব, একক স্থান যদি বের করতে চাই, তাহলে আমরা এই সংখ্যাটার থেকে আমাদের এই সংখ্যাটা, এই যে 2^31, এটাকে ফার্স্ট সিম্পলিফাই করে আমার এমন সংখ্যা বের করতে হবে যাতে একক স্থানে 1 অথবা 6 অথবা 5 এই তিনটা ডিজিট পায় কি না। আমার চেষ্টা করতে হবে একক স্থানে 1 অথবা 6 অথবা 5 এই তিনটা ডিজিট আছে কি না। এটা হচ্ছে আমাদের স্পেশাল ডিজিট। এবার দেখো 2^31 এর মধ্যে 2^31 মানে হচ্ছে 2টাকে আমি 31 টাইমস ইনটু করব।
এবার দেখো 2 ইন্টু 2 যদি করি তাহলে চলে আসবে 4, ঠিক আছে। এবার 4 ইন্টু 4 যদি করি তখন চলে আসবে আমাদের 16। তো আমি 2টাকে কতবার ইন্টু করার পর আমি ইউনিট প্লেস, এই যে 4 ইন্টু 4 করার পর আমার কিন্তু ইউনিট প্লেসে 6, যেটা আমার প্রয়োজন ছিল 6, এই যে 6 1 অথবা 6 অথবা 5 এর মধ্যে আমি 6 পেয়ে গেলাম। তার মানে আমি 2 কতবার ইন্টু করলাম, এই 4 এর মধ্যে দুটো 2, এই 4 এর মধ্যে দুটো 2, তাহলে টোটাল 2টাকে 4 বার ইন্টু করার পর প্রথমে আমি যেটা করলাম 2 ইন্টু 2 4, তারপরে আমাদের 6 1 6 5 একটাও পেলাম না, এবার 4 ইন্টু 4 করলাম 16, তাহলে 1 6 5, এটার মধ্যে আমি 6টা পেয়ে গেলাম। এবার আমরা দেখতে হবে এই যে 4 ইন্টু 4 করলাম এটার মধ্যে কয়টা 2 পেলাম। 4 এর মধ্যে এই 4 এর মধ্যে দুটো 2 ছিল, এই 4 এর মধ্যে দুটো 2 ছিল। তার মানে আমি 2 টু দি পাওয়ার 14 যদি করি, 2 টু দি পাওয়ার 4 যদি করি ইকুয়াল টু 16। 2 টু দি পাওয়ার 4 করার পর আমি এমন একটা সংখ্যা পেলাম যার ইউনিট ডিজিটে আমরা 6, যেটা আমার প্রয়োজন ছিল 6 1 6 5, এর মধ্যে আমি একটা পেয়ে গেলাম। এই যে কথাগুলি বললাম, এই স্টেপ আমি এই পর্যন্ত ফার্স্ট স্টেপ তোমাদের বুঝিয়েছি, সেকেন্ড স্টেপে বুঝিয়েছি যে আমার ইউনিট প্লেসে 165 লাগবে, থার্ড স্টেপে আমি দেখালাম যে 2 টু দি পাওয়ার 4 করার পর আমরা 16 পেলাম। এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? যদি এতটুকু ক্লিয়ার হয়ে যায় আমি নেক্সট স্টেপে চলে যাব, যেটা আমাদের খুব ইজি, আর এই প্রবলেমটার মধ্যে আর বেশি প্রবলেম নেই, এরপরের জায়গাটা ইজি হয়ে যাবে। তো এতটুকু এই যে জায়গাগুলি বললাম এই পর্যন্ত স্টেপ 1 গেল, এটা গেল আমাদের স্টেপ 2, আর এটা গেল আমি স্টেপ 3। এবার স্টেপ 1-এ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবার স্টেপ 2 আর স্টেপ 3 এটাতে তোমাদের ক্লিয়ার হলো কিনা এই রেসপন্সটা আমি তোমাদের কাছে চাইব। যদি স্টেপ 2 স্টেপ 3 ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা নেক্সট স্টেপ যেটা, এটা আমরা ইজিলি তোমাদের সামনে তুলে ধরতে পারব। অবশ্যই আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো তোমাদের স্টেপ 2 অথবা স্টেপ 3 এই দুটো তোমাদের ক্লিয়ার কিনা। এই দুটোর মধ্যে যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবে অনুতমা দেবনাথ ক্লিয়ার, তাহলে অবশ্যই সত্যজিৎ দাস ক্লিয়ার। যদি কারোর প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবে রিপিট করার জন্য। আমি এই কারণে আমি স্টেপগুলি তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3। কারোর যদি কোনো জায়গাতে রিপিট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবে। এবার দেখো আমরা যেহেতু তোমাদের অনেকেরই ক্লিয়ার, যদি কারোর প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবে। আমি আবারও বলছি যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবে। এবার আমরা মূল পর্বে চলে যাই। আমরা আমাদের প্রয়োজন ছিল 2 টু দি পাওয়ার 31, ঠিক আছে না? 2 টু দি পাওয়ার 31, এর মধ্যে আমরা কি পেলাম? 2 টু দি পাওয়ার 4 করার পর আমরা কি পেয়েছি? 2 টু দি পাওয়ার 4 করার পর আমরা 16 পেয়েছি। এই 31টাকে আমাদের 4 এর পাওয়ারে ভাঙতে হবে। 4টাকে দেখো 4 ইন্টু 7, 4 7 28 প্লাস 3 লিখতে পারি। 31টাকে 4 ইন্টু 7 প্লাস 3 লিখতে পারি। 4 7 28, 28 3 31। এবার সূচকের নিয়মে বলছে আমাদের এই 2 টু দি পাওয়ার 4 ইন্টু যেটা, এটা 2 টু দি পাওয়ার 4, আচ্ছা আরেকটা স্টেপ দিয়ে দিই, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7, সূচকের নিয়মে আমাদের যেটা বলছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7 প্লাস 2 কিউব। এই যে প্লাসটা, সরি এটা হবে ইন্টু, এটা হবে ইন্টু। সূচকের নিয়মে বলছে আমাদের পাওয়ারে যদি প্লাস থাকে এটা ইন্টু হয়ে যাবে, পাওয়ারে প্লাস এটা ইন্টু হবে। 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7 আর হচ্ছে 2 কিউব। এবার দিস ইকুয়াল 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7 যেটা, এটাকে আমরা 2 টু দি পাওয়ার 4 হোল পাওয়ার 2 টু দি পাওয়ার 4 হোল পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 4, এই 4 ইন্টু 7টাকে আমরা একটার পাওয়ার আরেকটাতে দিতে পারি, 2 টু দি পাওয়ার 4 হোল পাওয়ার 7 ইন্টু 2 কিউবটাকে লিখতে পারি আমরা 8, ঠিক আছে। এবার 2 টু দি পাওয়ার 4 ছিল আমাদের 16 এর পাওয়ার 7 ইন্টু 8 পেয়ে গেল। দিস ইকুয়াল টু আমরা পাবো এবার 16, 2 টু দি পাওয়ার 4 ছিল, আমরা 16 আমাদের ইউনিট প্লেসে 6 1 অথবা 6 অথবা 5 আনার চেষ্টা করেছিলাম। এবার একটা সংখ্যা পেলাম 16, মানে ইউনিট প্লেসটা 6, তার মানে এটাকে যতবার ইন্টু করবে, পাওয়ার 7 মানে 7 বার ইন্টু করতে হবে, যতবার ইন্টু করবে আমার সংখ্যাটা কি জানার দরকার নেই, ইউনিট প্লেসে আমি 6 পাবো।
ইন্টু পেয়ে যাব 8। তো এটাকে যদি ইন্টু করি, দিস ইকুয়াল টু যতবার ইন্টু করি আমি 6 8 48, আমার ইউনিট প্লেসে চলে আসবে 8। আগের সংখ্যাগুলি আমার দরকার নেই। এবার ইউনিট প্লেসে যেহেতু আমরা 8 পেলাম, আমরা কি বলছিলাম ইউনিট প্লেসে যদি 8 থাকে, এটা 5-এর থেকে বড়, তাহলে আমার আনসারটা কি আসবে, 5 দ্বারা যখন ভাগ করব তা ভাগশেষ হবে আমাদের আনসার যেটা আসবে এটা হচ্ছে 8 মাইনাস কি করতে হবে, যেহেতু 5-এর থেকে বড় 8 মাইনাস 5 দ্যাটস ইকুয়াল টু 3। আমার ভাগশেষ চলে আসবে এখানে 3। এই হচ্ছে আমার আনসার।